এক গ্রামে সুখা আর লম্বু দুই ভাই থাকতো, কিন্তু দুজনের মধ্যে একদম মিলমিশ ছিল না। দুজনেরই মনে হতো যে ওরা কেউ একে অপরের ভালো চায় না। সেই জন্য দুজনের মধ্যে প্রায় দিন ঝগড়াঝাটি হতে থাকতো। ওদের মা ওদের বোঝাতো, কিন্তু ওরা দুজন ওদের মায়ের কথা শুনতো না আর চতুরের সুযোগ নিত। প্রায় দিন দুজনে নিজেদের কাজ বদলাতো। আর একদিন সুখা বিরিয়ানির দোকান দিল, যেখানে লম্বু পেয়ারা বিক্রি করছিল। দেখ লম্বু, তুই পেয়ারা নিয়ে আমার সাথে ঝগড়া করছিলিস তো, সেই জন্য আমি চিকেন বিরিয়ানির দোকান দিয়েছি। তুই এখানে কোনো ঝগড়া করিস না, ভালো হবে না বলছি। দেখ ভাই, যদি তুই ভালোভাবে বলতিস তাহলে আমি এইবার তোর কথা শুনে নিতাম, কিন্তু তুই আমাকে রীতিমতো ধমকালি, তাই আমিও কাল থেকে চিকেন বিরিয়ানি বিক্রি করব। কিন্তু এইবার আমি তোর কাজ বন্ধ করেই ছাড়বো। ঠিক আছে, দেখি তাহলে কে জেতে। দুজনে ঝগড়া করছিল, তখন ওখানে চতুর চলে এলো। আরে কি হলো ভাই, সকাল সকাল কেন ঝগড়া করছো? আর সুখা, তুই আজ বিরিয়ানি নিয়ে এসেছিস, তাও আবার চিকেন। আরে বাহ, এক প্লেট দিয়ে দেখি, খেয়ে দেখি কেমন হয়েছে। তো আরে চতুর দাদা, এই দোকানে আপনারা যত খাবে খাও। চতুর বিনা পয়সায় অনেক বিরিয়ানি খেলো আর সুখার বিরিয়ানির প্রশংসা করতে থাকলো। সেটা লম্বুর পছন্দ হলো না। সুখা, তুই তো দারুণ বিরিয়ানি বানিয়েছিস, খেয়ে শান্তি পেলাম, খরিদ্দারেরও খুব ভালো লাগবে। আরে দাদা, তুমি কাল আমার হাতের বানানো বিরিয়ানি খেয়েও আঙুল চাটতেই থাকবে। ঠিক আছে, কালকেরটাও কালকে দেখা যাবে। এখন তুমি পেয়ারা খাও, তোমার পেয়ারাও দারুণ খেতে। একটু প্রশংসা পেয়ে লম্বু খুশি হয়ে গেল। চতুর বিনা পয়সায় পেয়ারা পেয়ে গেল। সুখা সারাদিন ধরে বিরিয়ানি 50 টাকা প্লেট বিক্রি করলো আর ভালো রোজগার করলো। এটা দেখে ওর ভালো লাগছিল না। বিকেলে দুজন ভাই নিজেদের বাড়ি ফিরে এলো। পরের দিন লম্বু সুখার আগেই ওর গাড়ি নিয়ে পৌঁছে গেল। ও বোর্ডে লিখে দিল যে চিকেন বিরিয়ানি 40 টাকা প্লেট। কিছুক্ষণ পরে ওখানে সুখাও চলে এলো। পাগল, এত কমে বিরিয়ানি বিক্রি করছিস? আজ আমি দেখবো যে তুই কিভাবে তোর বিরিয়ানি বিক্রি করিস। দুই ভাইয়ের দামের মধ্যে পার্থক্য দেখে লোকজন লম্বুর কাছেই যাচ্ছিল আর সস্তা হওয়ার কারণে পেট ভরে বিরিয়ানিও খাচ্ছিল। এটা দেখে সুখাও বিরিয়ানি সস্তা করার কথা ভাবলো আর ও 50 টাকার বদলে 40 টাকা লিখে দিল। এখন দুই ভাই সমানভাবে টক্কর দিচ্ছিল আর বিরিয়ানি বিক্রি করে বিকেলে বাড়ি ফিরে আসে। আমি শুনেছি তোমরা দুজন আজও নিজেদের লোকসান করে এসেছো। মা, ও আমাকে ধমকি দিয়েছিল আর এখন আমি ওর কাজ বন্ধ করেই ছাড়বো। মা, যখন তুমি কিছু জানো না তখন কিছুই বলতে যেও না তুমি। ঠিক আছে, এবার থেকে আমি কিচ্ছু বলবো না। তোমরা দুজন যা ইচ্ছে হয় তাই করো। একদিন সকাল সকাল চতুর সুখার সাথে দেখা করতে এলো। আরে এসো চতুর দাদা, বসো। আরে আমি তো তোমার নিজের মনে করি, সেই জন্য ব্যবসার কয়েকটা জিনিস শেখাতে এসেছি। দাদা, এখনো অবধি তো তোমার কথা শুনেই ব্যবসা করছি গো। এবার থেকে 5 টাকায় বিরিয়ানি বিক্রি করা শুরু করো। 5 টাকায় তো চিকেনের দামই উঠবে না গো। তুই তো তোর ভাইকে হারাতে চাস, তাই না? তাই তোকে নিজের পকেট থেকে টাকাই দিতে হবে। কিন্তু আমার কাছে তো টাকাই নেই। তো দাদা কবে কাজে আসবে? যত টাকা লাগবে আমি দেবো। রোজগার পাতি হয়ে গেলে আবার আমাকে দিয়ে দিস। চতুর সুখাকে ধার দিল চিকেন বিরিয়ানি আর সুখা 5 টাকায় চিকেন বিরিয়ানির বোর্ড লাগিয়ে দিল। ওর সামনে লাইন লেগে গেল আর লোকজন টোকেন দিয়ে বিরিয়ানি নেয়ার অপেক্ষা করছিল। লম্বু এসব দেখে কষ্ট পাচ্ছিল। তখনই ওখানে চতুর এলো। কি হলো লম্বু, তুই এত কষ্ট পাচ্ছিস কেন? সামনেই তো দেখতে পাচ্ছ, আর তুমি আমাকে কষ্ট পাওয়ার কারণ জিজ্ঞেস করছো। তাহলে তুইও 5 টাকায় বিক্রি করে শুরু করে দে। আমার কাছে অত টাকা নেই, জানি না সুখার কাছে এত টাকা কোথা থেকে এলো। তুই চিন্তা করিস না, আমি তোকে এক্ষুনি ধার দিচ্ছি। তুইও এখন 5 টাকায় চিকেন বিরিয়ানি বিক্রি কর। চতুর লম্বুকেও ধার দিয়ে দিল আর দুই ভাই 5 টাকায় চিকেন বিরিয়ানি বিক্রি করতে থাকলো। আসুন আসুন, 5 টাকায় চিকেন বিরিয়ানি খান। আসুন আসুন, 5 টাকায় চিকেন বিরিয়ানি খান। এক প্লেটে 4টে চিকেন পাবেন। সুস্বাদু খান, এক প্লেটে 5টা চিকেন পাবেন আর মাত্র 5 টাকায়। দুই ভাইয়ের শত্রুতার সুযোগ লোকেরা খুব ভালোভাবে নিল আর 5 টাকায় পেট ভরে বিরিয়ানি খেলো। আজ দুপুরের মধ্যেই দুই ভাই সব বিরিয়ানি শেষ করে বাড়ি ফিরে এলো। কত রোজগার হলো আজকে?
সুখা আর লম্বু মাকে সব সত্যি বলে দিল। আচ্ছা, তাহলে তোমাদের দুজনের চতুর টাকা দিয়েছিল। এখন তোমরা নিজেরাই ভাবো যে ও কি চায়। মা, আমায় ক্ষমা করে দাও। হ্যাঁ মা, আমাদের আজ থেকে আর কোনো রকম ঝগড়া করব না। আমরা যত ঝগড়া করব তত অন্য লোকেরা সুযোগ নেবে। হ্যাঁ মা, আমরা এটা আজ বুঝতে পেরেছি। এখন আমরা দুজনে মিলে কাজ করব আর চতুরকে মজা শেখাবো। দুই ভাই একটা গাড়িতেই বিরিয়ানি রাখলো আর বোর্ডে লিখলো লম্বু সুখার চিকেন বিরিয়ানি। পরের দিন ওরা দুজন চলে এলো। যখন চতুর পরের দিন গিয়ে দেখলো তো অবাক হয়ে গেল। ওই মিলমিশ দেখে ওখান থেকে দূরে পালিয়ে যাওয়াটাই ঠিক মনে করলো। বন্ধুরা, এর থেকে আমরা শিক্ষা পাই যে আমাদের মিলেমিশে থাকা উচিত, নয়তো অন্য কেউ এই সুযোগ নিয়ে চলে যাবে। আর পাশাপাশি এরকম লোকের কাছ থেকে সামনে থাকা উচিত, নয়তো কিছুদিনের মধ্যে ডুবে যাবে। দিল্লি শহরে মায়া আর তার ভাই মোহনের সাথে মোমো বিক্রি করত। নিজেদের বাবাকে ছেড়ে দুজনে দিল্লিতে রোজগার করতে এসেছিল। ওরা দেখল যে দিল্লিতে মোমোর ব্যবসা খুব ভালো ছিল। দিদি, ব্যাস 1 সপ্তাহ হলো আর আমাদের খুব ভালো রোজগার হচ্ছে। আমি তো খুব খুশি দিদি। যদি তোমার কাজ এভাবে ভালোভাবে চলতে থাকে তাহলে আমরা খুব তাড়াতাড়ি মা বাবাকেও দিল্লিতে ডেকে নিতে পারি। মায়া আর মোহন খুব পরিশ্রম করে নিজেদের কাজ করছিল। আস্তে আস্তে ওদের দোকানের সামনে লম্বা লাইন পড়তে শুরু হয়ে যায়। ওদের দোকানের পাশেই কালা আর মন্টুর দোকানও ছিল। মান্টু ভাই, দেখছো ওদের দুজনকে? হ্যাঁ, এরা যদি এখানেই থাকে তাহলে আমাদের দোকান বন্ধ করে দিতে হতে পারে। আমি এই জায়গা 5 বছর ধরে দোকান চালাচ্ছি, আমি তো নড়বই না। যদি প্রয়োজন হয় তাহলে আমি ওদের উঠিয়ে দেব। হ্যাঁ কালা, আমিও তোমার সাথেই আছি। ওদের এখান থেকে উঠিয়ে দিতেই হবে। কিছু মাস পরে মায়া আর মোহনের মা বাবা দিল্লি চলে আসে। মা বাবা, তোমাদের দেখে খুব আনন্দ হচ্ছে। বাবু, তোমাদের উন্নতি দেখে আমারও খুব খুশি হচ্ছি। একদিন কালা আর মন্টু হিংসের চোখে মোমোর দোকান দেখতে দেখতে কথা বলছিল। মন্টু, এবার তো কিছু একটা করতেই হবে। দেখো ভাই, খাওয়ার জিনিস, যদি কোনোভাবে কাস্টমাররা এদের খাবারের প্রতি বিরক্ত হয়ে যায় তাহলে ব্যাস ওদের ব্যবসা চৌপাট হয়ে যাবে। ওদের মোমোর বাসনে আমরা ইঁদুর মারার বিষ দিতে পারি। কালা, ইঁদুর মারার বিষ খেয়ে যদি কেউ মরে যায় তাহলে? কেউ মরবে না, আমি জানি। অল্প একটু দিয়ে দেব। একবার যদি কিছু লোক অসুস্থ হয়ে যায় তাহলে সব কাস্টমার পালিয়ে যাবে। বাহ, কি প্ল্যান ভেবেছো কালা ভাই, তোমাকে তো মানতেই হবে। মোহন, আজ আমাদের কাছে বেশি মোমোস বেঁচে নেই। এগুলো বাড়িতে নিয়ে যাই আর এগুলোই খেয়ে নেব রাতে। হ্যাঁ দিদি, আমিও খুব ক্লান্ত হয়ে গেছি আর মা বাবাও আমাদের মোমোগুলো টেস্ট করতে পারবে। মায়া আর মোহন মোমো নিয়ে বাড়িতে পৌঁছয়। সমস্ত ইঁদুরের বিষ মেশানো মোমোগুলো মায়া, মোহন আর ওদের বাবা মা মিলে খেয়ে নিল। পরের দিন সকালে মা বাবার শরীর খারাপ হয়ে গেল। শরীর খারাপ হওয়ার জন্য ওদের হাসপাতালে ভর্তি করতে হলো। ওদের ফুড পয়জন হয়ে গেছে। ওদের বয়সের জন্য ওদের শরীর কমজোরি হয়ে যাচ্ছে। ডাক্তার, মা বাবা ঠিক হয়ে যাবে তো? এই মুহূর্তে আমি কিছুই করতে পারবো না। ভগবানের কাছে প্রার্থনা করো যাতে ওনারা ঠিকঠাক হয়ে যান। দিদি, আমাদের কাছে যা টাকা আছে তা দিয়ে কি মা বাবার চিকিৎসা হয়ে যাবে? জানি না মোহন, কিন্তু আমরা চেষ্টা করব যাতে মা বাবা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তুমিও ওনাদের সাথে থেকো, আমি দোকানে যাচ্ছি। মাসখানেক পর মায়া আর মোহনের মা বাবা সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে। কিন্তু মায়া আর মোহনের সব টাকা মা বাবার চিকিৎসায় খরচ হয়ে যায়। মায়া আর মোহনকে তাদের ঘর বাড়ি ছেড়ে একটা ছোট্ট বাড়িতে যেতে হলো। নিজের দোকান ছেড়ে ঠেলায় যেতে হলো। 4 বাটি মোমো বানানোর বদলে 1 বাটি মোমো বিক্রি হতো, ব্যাস। মন্টু ভাই, এদের সাহস তো দেখো। এত কিছু হওয়ার পরেও এখানে ঠেলা নিয়ে চলে এসেছে মোমো বিক্রি করতে। আর কিছু সময় এদের অবস্থা দেখে মনে হচ্ছে বেশি দিন টিকতেও পারবে না। সেই সময়ই ঠেলাতে কিছু কাস্টমার আসে। দিদি,
কাল আপনাদের এখান থেকে 1 প্লেট মোমো খেয়েছিলাম আমি। মোমো খেয়েই আমার পেট ব্যথা একেবারে কমে গেল। আজ 2 প্লেট খাবো। নিশ্চয়ই খাবেন স্যার, আমি এক্ষুনি দিচ্ছি। মা, কাল তোমাদের মোমো খেয়ে আমার হাঁটুর ব্যথা কম হয়ে গেছে, আজকেও দিও 1 প্লেট। মোহন, তোমাদের মোমো খেয়ে আসার 1 বছরের পুরনো পায়ের ব্যথা ঠিক হয়ে গেছে, আর আমার বউয়ের কোষ্ঠকাঠিন্য হচ্ছিল সেটাও ঠিক হয়ে গেছে। এমন কি জাদু আছে তোমাদের মোমোতে যে অসুস্থ ঠিক হয়ে যাচ্ছে? হ্যাঁ, আজ 10 প্লেট প্যাক করে দাও, পুরো পরিবারকে খাওয়াবো। মন্টু ভাই, আমার তো দোকান বন্ধ করে গ্রামে ফিরে যাওয়ার অবস্থা হয়ে উঠেছে। সব কাস্টমাররা শুধু মোমো খায়। আমার শরীর খারাপ করার চেষ্টা করলাম, কিন্তু এখান তো উল্টোই হচ্ছে। ওদের মোমো দিয়ে তো লোকজনের শরীর ঠিক হয়ে যাচ্ছে। মায়া আর মোহনের উন্নতি আকাশ ছুঁয়ে যাচ্ছিল। এখন ওদের কারিগরের দরকার পড়ল, আর কালা আর মন্টু হাত জোড় করে ওদের কাছে ক্ষমা চাইল। ওরা সব সত্যি কথা বলে দিল। এসব শুনে মায়া প্রচণ্ড রেগে গেল আর ওদের কাজে রাখতে মানা করে দিল। কালা আর মন্টু কাঁদতে কাঁদতে ওদের দোকানে ফেরত চলে গেল আর গ্রামে চলে গেল। মায়া আর মোহন ওদের জাদু মোমোর জন্যে খুব নামি দামি আর ধনী লোক হয়ে গেল। অঞ্জু আর সাগরের পরিবার দিল্লির কাছে গোপালপুর নামের এক গ্রামে থাকত। ওর মা স্কুলে আয়ার চাকরি করত, আর বাবা অসুস্থ হওয়ার জন্য বাড়িতেই থাকত। অঞ্জু, রিমোট দে, আমি ফাইট দেখছিলাম, তুই মাঝখানে কোথা থেকে এলি? বাবা দেখো না, আমি জল খেতে গেছিলাম, সেই ফাঁকে ও রিমোটটি নিয়েছে। বাবা, ও 2 ঘন্টা ধরে ফাইট দেখছে, আমি রিমোট দেব না। তোর যত বাজে বাজে সব নাটক রোজ হয়, একদিন না দেখলেই বা কি হয়? নিজেদের মধ্যে ঝগড়া না করে এক এক করে নিজেদের জিনিস দেখে নাও। তোরা দুজন আবার লড়াই শুরু করেছিস। মা, আজ তুমি এত তাড়াতাড়ি চলে এলে? স্কুল কি আজও বন্ধ? হ্যাঁ বাবু, স্কুল আজ আবার বন্ধ। জানি না কবে খুলবে, মনে হয় এই চাকরি ছাড়তে হবে। আজ তোরা কি খাবি বল? মা, আজ রাজমার ভাত খাবো। আপনার হাতে রাজমা ভাত খেতে খুবই ভালো লাগে। কিছুদিন পর অঞ্জু আর সাগরের মার চাকরি চলে গেল। এবার কি হবে মা? আমরা কি না খেয়ে মরে যাব? না সোনা, এমন বলে না, আমরা নতুন কিছু কাজ খুঁজবো। মা, দিল্লি গেলে কেমন হয়? রাজমা আর ভাতের দোকান খুলবো ওখানে। আমার বন্ধু রাজুর বাবার দিল্লিতে ছোলে ভাটুরার দোকান আছে। রাজু বলছিল ওর বাবা প্রতি মাসে 40,000 টাকা করে রোজগার করে। কিন্তু বাবা, বাড়িতে তোর বাবাকে কে দেখবে? মা, তুমি সাগরকে নিয়ে দিল্লি চলে যাও, আমি বাবা দেখাশোনা করব। সাগর আর তার মা দিল্লি পৌঁছায়। ওরা একটা ঠেলা বানায় আর একটা ব্যস্ত রাস্তায় রাজমা ভাত বেচতে শুরু করে। মা রাজমা ভাত বানাতো আর সাগর লোকজনকে খাওয়াতো। আসুন, সুস্বাদু রাজমা ভাত খেয়ে যান, মাত্র 20 টাকা প্লেট। আসুন, রাজমা ভাত খেয়ে যান। কিছুদিনের মধ্যেই সাগরের ঠেলার কাছে রাজমা ভাত খাওয়ার জন্য ভিড় জমা হতে থাকে। সাগর আর ওর মা যেখানে নিজেদের ঠেলা দাঁড় করাতো তার ঠিক পেছনে একটা নিরামিষ হোটেল ছিল। হোটেলের মালিক সুমন রেড্ডি যখন দেখল যে হোটেলের সামনে এক রাজমা ভাত বিক্রি করার ভালো রোজগার করছে, তখন তার ঈর্ষা হতে লাগলো। যদি এই মহিলা আর তার ছেলে রাজমা ভাত বেচে এমন কামাতে পারে, তাহলে ওরা একদিন আমার মতো হোটেলও খুলে ফেলবে। আমার যে করেই হোক এদের ব্যবসা বন্ধ করতেই হবে। একদিন সুমন রেড্ডি সকাল সকাল নিজের এক চেনা পুলিশ নিয়ে সাগরের ঠেলার কাছে এলো। নিজেদের ঠেলা এখান থেকে সরাও, তোমার আমার হোটেলের সামনে ঠেলা লাগিয়েছো আর তোমরা রাস্তাও জ্যাম করছো। সাগর আর তার মা ঠেলা সরানোর আগেই সুমন ওদের ঠেলায় লাথ মারে আর ঠেলা কিছুটা এগিয়ে উল্টে যায়। সুমনের সাথে একটা পুলিশও ছিল।
সেই জন্য সাগর আর তার মা সুমনকে কিছুই বলতে পারে না। ওরা চোখে জল নিয়ে থমকেই থাকে। মা, আমি এক্ষুনি গিয়ে সুমনের দাঁত ভেঙে দেবো। না বাবু, এটা শহর, আমাদের গ্রাম নয়। পুলিশ তোকে ধরে ফেলবে। আইন সব সময় বড় লোকেদের থেকেই থাকে। আমরা অন্য কোথাও না হয় ঠেলা লাগাবো। ঠেলা পড়ে যাওয়ার দরুন সব রাজমা ভাত মাটির সাথে মিশে নষ্ট হয়ে গেছিল। মা, আমাদের নতুন রাজমা আর চাল কিনতে হবে। রাস্তায় একজন রাজমা আর চাল বেচতে আসে। দাদা, রাজমা আর চালের দাম কত? নিয়ে নিন দিদি ভাই, আপনার জন্য কম করে দেব। সাগর আর ওর মা একসাথে 20 কিলো রাজমা আর 20 কিলো চাল কিনে নেয়। পরের দিন যখন ওরা রাজমা ভাত বানিয়ে এক কাস্টমারকে দিল, তখন কাস্টমার বলল, আপনার রাজমা ভাতে চিকেনের গন্ধ পাচ্ছি। রাজমা ভাতে চিকেনের স্বাদ? এটা কি করে হয়? সাগর আর ওর মা রাজমা আর ভাত খেয়ে দেখে। তাদেরও মনে হয় যেন সুস্বাদু চিকেন খাচ্ছে। মানুষের মধ্যে রাজমা ভাতে চিকেনের স্বাদের কথা ছড়িয়ে পড়ে, আর দূর দূর থেকে মানুষ সাগরের ঠেলায় এসে রাজমা ভাত খেতে থাকে। ভিড় এত বেড়ে যায় যে ওরা অঞ্জুকেও ডাকতে বাধ্য হয়। মাত্র 20 টাকার রাজমা ভাতে চিকেনের স্বাদ? কে না ছাড়তে চাইবে এটা? রাজমা ভাতে চিকেনের স্বাদের কথা সুমনের কানেও পৌঁছয়। এরা নিশ্চয়ই চালাকি করে রাজমা ভাতে চিকেন মেশাচ্ছে হয়তো। আমিও আমার খাবারে লুকিয়ে চিকেন মেশাবো, আর তাহলে আমার বিক্রিও অনেক বেড়ে যাবে। সুমনও নিজের শুদ্ধ নিরামিষ খাবারে চিকেন মেশাতে থাকে। একদিন এক বড় রাজনৈতিক দলের নেতা সুমনের হোটেলে খাবার খেতে আসে। সে খাবারে চিকেন পায়। এই হোটেলের মালিক, এটা কি? তুমি আমার খাবারে চিকেন মিশিয়ে আমার ধর্ম ভ্রষ্ট করছো। নেতা সুমনকে ধরে খুব পেটায় আর সুমনের হোটেল বন্ধ করিয়ে দেয়। ওদিকে সাগরের ঠেলাতে ননভেজ খাওয়ার লোক বেড়েই চলেছিল। অবশেষে বাধ্য হয়ে সুমন সাগরের মায়ের কাছে পৌঁছলো। দিদি ভাই, আমি আপনার সাথে যা করেছি তার জন্য ক্ষমা চাইছি। আমার হোটেল আর চলছে না। আপনি যদি আমার হোটেল কিনে নেন, আমি খুব খুশি হব। আমি এখান থেকে চলে যাব আর অন্য কোথাও গিয়ে আবার নতুন করে হোটেল খুলব। সাগর আর তার মা সুমনের হোটেল কিনে নিল। মা, আমাদের যা কিছু সব ওই লোকটার জন্যে, যে আমাদের জাদুর রাজমা আর চাল দিয়েছিল। আমি ওকে অনেক খুঁজেছি, কিন্তু ওকে কোথাও পাইনি। মনে হয় উনি ভগবানেরই দূত, আমাদের জন্য পাঠিয়েছেন ভগবানেরই দূত। মা, ভগবানের দূত কি বাস্তবে হয়? জানি না মা, কিন্তু অনুভবে তো মনে হয় যে হ্যাঁ, ভগবানের দূত হয়। আব্দুল মিয়ার মৃত্যুর পরে ওনার 3 সন্তান অনাথ হয়ে গেল। এখন ওদের মাথার ওপর বাবার ছায়া নেই। এখন কি হবে? আমাদের সংসার কিভাবে চলবে? দুজন মেয়ের বিয়েও দিতে হবে। হে আল্লাহ, কিছু তো সাহায্য করো। মা, এখন আমাদের বাইরে বেরিয়ে কাজ করতে হবে। কিন্তু তুই কি কাজ করতে পারবি? আমি তো শুধু একটাই ভালো কাজ পারি, সেটা হলো খাবার বানানো। আমরা একটা বিরিয়ানির দোকান দিলে কেমন হয়? কিন্তু তাতে তো অনেক টাকা লাগবে দিদি। টাকার কথা ভেবো না, আমার গয়নাগুলো কবে কাজ আসবে। আর একবার সবকিছু ঠিক হয়ে গেলে তোমরা সবাই মিলে ছাড়িয়ে। কিন্তু মা, বাবা ওগুলো তোমার জন্য কিনেছিল। বাবু, আমার প্রথম দায়িত্ব হলো তোমরা। গয়না নিয়ে কি করব? ওগুলো তো আবার বানাতে পারবো। ঠিক আছে। শেফালি ওর মায়ের গয়না নিয়ে নিল আর বন্ধক দিয়ে 20,000 টাকা পেল। টাকা দিয়ে ওরা একটা ছোট্ট ঠেলা গাড়ি কিনলো আর 3 ভাই বোন মিলে ওই ঠেলা গাড়ি নিয়ে কাজ করত। নিয়ে যাও গরম গরম বিরিয়ানি। এত ভালো খেতে যে আঙুল চাটতেই থাকবে। নিয়ে যাও গরম গরম বিরিয়ানি। অনেক লোক ওদের দোকানে বিরিয়ানি খেলো আর সবার ওর বিরিয়ানি খুব ভালো লাগলো।
বা দারুণ বিরিয়ানি, আমরা এত ভালো বিরিয়ানি কোনো দিনই খাইনি। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো বিরিয়ানি। ধন্যবাদ দাদা, এটা আমাদের মায়ের রেসিপি, আমাদের মায়ের স্পেশাল বিরিয়ানি। দারুণ খেতে। আর কিছুদিনের মধ্যেই ওদের দোকান ভালো চলতে লাগলো, লোকের ভিড় করতে লাগলো। আমার 2টো বিরিয়ানি পার্সেল করে দিও। ঠিক আছে। আমাকেও দাও। এখন আর নবীনকে লোকজনদের ডাকতে হয় না। দোকানে এত ভিড় হতো যে 3জন ভাই বোন মিলে অর্ডার নিত। এই নিন আপনার অর্ডার। এটা আপনার। এটা আপনার। 1 মাস পরে শেফালিও রোজগার করার টাকা গুনছিল। এই নাও মা, এই মাসের লাভ 20,000 টাকা। কি? তুমি ঠিক শুনেছ, 20,000 টাকা। এতগুলো টাকা? আমাদের বিরিয়ানির লোকেদের খুব ভালো লেগেছে। দোকানে সবসময় খরিদ্দারের ভিড় থাকে মা। হে আল্লাহ, তোমার অনেক অনেক ধন্যবাদ। তুমি আমাদের সন্তানদের সফল করেছো। ধন্যবাদ মা। পরের মাসে তোমার গয়না আমি ছাড়িয়ে নেব ইনশাআল্লাহ। আজ শেফালির পরিবার সবাই খুব খুশি ছিল। ওর বাবার মৃত্যুর পরে প্রথমবার ওদের বাড়িতে কিছু ভালো হচ্ছিল। 3 ভাই বোন নিজেদের পরিশ্রম চালিয়ে গেল আর অনেক গুণ বেশি লাভ করতে থাকলো। এই সব কিছু আমাদের 3জনের মিলমিশের কারণে হচ্ছে। একদম দিদি। আর আমরা সবসময় মিলেমিশেই থাকবো। হ্যাঁ, সব সময়। কিছু মাস পরে ওরা ঠেলা গাড়ি থেকে হোটেল খুলে ফেললো। নবীন কাউন্টারে বসতো, শেফালি আর সানা বিরিয়ানি বানাতো। নবীন ভাই সেই একই ঠেলাঠেলি গাড়ির মতো। হ্যাঁ, এটাই তো আমাদের মায়ের রেসিপি। দাদা, রান্না কোনোদিনও বদলাবে না। লোকজন সব সময় ওদের বিরিয়ানির প্রশংসা করত। আস্তে আস্তে ওরা পার্টির ক্যাটারিং এর কন্ট্রাক্টও পেতে থাকলো। ভাই, আমার বাড়িতে কাল একটা পার্টি আছে, 9 জনের বিরিয়ানি চাই। হ্যাঁ, একদম পেয়ে যাবেন। এখানে যেমন খায় সেই রকম যেন ভালো খেতে হয়। নিশ্চয়ই সেই রকমই খেতে হবে। আপনি চিন্তা না করে অর্ডার দিয়ে যান। 3 ভাই বোন খুব খুশি ছিল যে ওদের ব্যবসা বড় হচ্ছিল। তারপর একদিন কি হলো, এই অর্ডারটা এখনো গেল না? ওই কাদের বাবুর বাড়িতে গিয়েছিল, কিন্তু কোনোভাবেই বিয়ে ভেঙে গেছে, তাই এখন খাবার যাবে না। হে আল্লাহ, একদম ঠিক হয়নি। তুমি এক কাজ করো, ওই খাবারগুলো গরিবদের খাইয়ে দাও, অন্তত পক্ষে আশীর্বাদ তো পাবে। ঠিক আছে দিদি। ওর বড় দিদির কথা মতো নবীন সব বিরিয়ানি ভিখারিদের খাইয়ে দিল। কিন্তু ওর ইচ্ছা ছিল না। যখন ও হোটেলে ফিরল তখন সানা ওখানেই ছিল। দিদি কোথায়? ও তো বাড়ি গেছে। আমি বুঝতে পারছি না যে দিদি এত বিরিয়ানি গরিবদের দিতে কেন বলল। কি বলছো তুমি? সানা, দিদি আজ কাদের বাবুর বাড়িতে গিয়েছিল। ওরা 300 জনের বিরিয়ানি অর্ডার দিয়েছিল, কিন্তু কোনো কারণে ওনাদের বাড়ির বিয়ে ভেঙে গেছে, তাই বিরিয়ানিও বেঁচে গেছিল। আমি ভেবেছিলাম আমরা ওই বিরিয়ানি বিক্রি করে দেবো। তখন দিদি বলল সব বিরিয়ানি গরিবদের দিয়ে দাও। এটা তো ঠিকই হলো না। আমরা ওই বিরিয়ানি বিক্রি করেও টাকা রোজগার করতে পারতাম। হ্যাঁ নিশ্চয়ই, আমাদের দিদি খুব ভালো মনের মানুষ। সেই জন্য ও হয়তো ভেবেছে যে যখন আমরা বিরিয়ানির টাকা পেয়ে গেছি তখন বিরিয়ানিও গরিবদের দিয়ে দেওয়াই ভালো। কিন্তু দ্বিগুণ লাভ করার চিন্তায় হয়তো মাথায় আসেনি। হতে পারে। তখনই শেফালি ওখানে আসে আর সানা আর নবীন ওদের আলোচনা বন্ধ করে দিল। বিরিয়ানি গরিবদের দিয়ে দিয়েছে তো? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। অন্তত পক্ষে কাদরি বাবুর আশীর্বাদ পাক। এখন ওনার আশীর্বাদের অনেক দরকার। হ্যাঁ। সানা আর নবীন ওদের দিদির সিদ্ধান্তে রাজি ছিল না। যাক, ওদের ব্যবসা চলতে থাকলো। ওরা আরো বড় বড় অর্ডার পেতে থাকলো। ওদের হোটেলও ভালো চলছিল। তারপর কিছু মাস পরে আরেকটা অর্ডার ক্যান্সেল হয়ে গেল। নবীন, আনসারি বাবুর অর্ডার ক্যান্সেল হয়ে গেছে, তুমি এইসব বিরিয়ানি গরিবদের দিয়ে দাও। ঠিক আছে দিদি। নবীন হ্যাঁ তো বলে দিয়েছিল, কিন্তু ওর ইচ্ছে ছিল না। বড় দিদি বাড়ি যাওয়ার পরে সানা আর নবীন কথা বলতে থাকলো। আমরা কি বিরিয়ানি বিক্রি করতে পারি না? এখন তো রাত 10টা বাজে, এখন কি আর কি কোনো খরিদ্দার আসবে? একটা কাজ করি, এটা ভেতরে রেখে দিই, কালকে এটাই বিক্রি করব। হ্যাঁ হ্যাঁ, এটাই ভালো হবে। 2 ভাই বোন মিলে ওই বিরিয়ানি লুকিয়ে রাখলো। পরের দিন ওরা প্রথমে ওই বিরিয়ানি বিক্রি করলো। আর ওরা দুজন খুব খুশি ছিল, কারণ দ্বিগুণ লাভ হচ্ছিল। আর শেফালি এই কথা জানতো না।
তারপর থেকে যখনই কোনো অর্ডার ক্যান্সেল হতো, সানা আর নবীন পরের দিন ওটা হোটেলে বিক্রি করত। এই ঘটনা অনেক মাস ধরে চলতে থাকলো। একদিন এই বাসি বিরিয়ানি একজন রেগুলার খরিদ্দারকে দেয়া হলো। নবীন ভাই, কিছু তো গন্ডগোল আছে, বিরিয়ানি আর তেমন খেতে নেই। এটা কি করে হতে পারে ভাই? আমরা তো বরাবর একই বিরিয়ানি বানাই। ঠিক আছে। আস্তে আস্তে সব খরিদ্দাররা বিরিয়ানিতে গন্ডগোল বুঝতে পারলো, আর ওদের এটা খেতে ভালো লাগছিল না। হঠাৎ করে ওদের হোটেলে খরিদ্দার কমে গেল। তখনই শেফালি ভাবতে থাকলো, হঠাৎ করে এমন কি করে হয়ে গেল? আমাদের খরিদ্দার কমে গেল কি করে? এইভাবে চলতে থাকলে কিভাবে হবে? নবীন ওর ভুল বুঝতে পারলো। ওর দিদির কাছে কাঁদতে থাকলো। আমার দোষ, আমি আর সানা দিদি মিলে খরিদ্দারকে বাসি বিরিয়ানি খাইয়েছি। কি? নবীন ওর দিদির সামনে সব ভুল স্বীকার করে নিল। এটা তুই কি করলি? বেশি লাভ করার চক্করে ব্যবসায় খারাপ করে দিলি। এবার আমরা গ্রাহককে কি করে ফেরত আনবো? আমাদের ক্ষমা করে দাও দিদি। আমরা জানতাম না যে এরকম কিছু হবে। তোমার লোভের জন্য সবকিছু শেষ হয়ে গেল। তিনজন ভাবতে লাগলো যে ওরা এখন কি করবে। তারপর পরের দিন শেফালি একটা উপায় পেল। শেফালি একটা বোর্ডে লিখল, আমাদের ক্ষমা করে দিন, আমাদের ভুলের জন্য আপনাদের বিরিয়ানি খেতে হয়েছে, আমরা লজ্জিত। সেই জন্য আগামী 1 সপ্তাহ ধরে আমরা সবাইকে বিনা পয়সায় বিরিয়ানি খাওয়াবো। এই বোর্ডটা শেফালি হোটেলের বাইরে টাঙিয়ে দিল। কাস্টমাররা বোর্ড পড়ে ফ্রিতে বিরিয়ানি খাওয়ার জন্য হোটেলে এলো। আর আবার একবার ওদের টাটকা বিরিয়ানির স্বাদ ভালো লাগতো। এটা তো একেবারে আগের মতো। হ্যাঁ হ্যাঁ, দারুণ লাগলো। যদি ওদের 1 সপ্তাহ ফ্রিতে বিরিয়ানি খাওয়াতে হলো, কিন্তু ওদের সমস্যার সমাধান হয়ে গেল। ওদের খরিদ্দাররা ফিরে এলো, আর সানা আর নবীন বুঝতে পারলো যে লোভ বাজে জিনিস। আবার একবার আম্মির বিরিয়ানি চলতে থাকলো।